হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে আজ আমরা শুরু করতে যাচ্ছি ডাব্লিউবিসিএসের ইতিহাস এবং ইতিহাসের যে প্রধান বই, অর্থাৎ এই বইটি পড়া ছাড়া ডাব্লিউবিসিএস ইতিহাস অর্ধেক থেকে যাবে। বইটি হলো স্বদেশ সভ্যতা ও বিশ্ব এবং বইটি হচ্ছে জীবন মুখোপাধ্যায়। তোমরা সবাই হয়তো শুনেছো জীবন মুখোপাধ্যায়ের নাম। তো শুরু করছি। আমরা বইটিকে পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে পড়ব এবং যত শীঘ্র সম্ভব বইটিকে সম্পূর্ণ করার চেষ্টা করব। তোমরা পারলে একটি খাতা ও পেন সঙ্গে নিয়ে রাখো। ঠিক আছে, শুরু করছি। অধ্যায় 1, ইতিহাস ও ভূগোলের মধ্যে সম্পর্ক। আমাদের প্রথমে দেখে নিই যে ভারতবর্ষ নামকরণ। আমাদের পরমপ্রিয় মাতৃভূমি ভারতবর্ষ বিশ্বের এক প্রাচীনতম দেশ। প্রাচীন সাহিত্য, রামায়ণ, মহাভারত ও বিভিন্ন পুরাণে এই পবিত্র ভূমির উল্লেখ আছে। বলা হয় যে প্রাচীনকালে ভরত নামে এক রাজা এদেশে রাজত্ব করতেন। তার নাম থেকে এই দেশের নাম হয় ভারতবর্ষ। বিষ্ণু পুরাণে বলা হচ্ছে যে দেশ সমুদ্রের উত্তরে ও হিমালয়ের দক্ষিণে, তার নাম ভারতবর্ষ। এখানে ভারতের সন্তানেরা বাস করে। বন্ধনীতে দেওয়া আছে ভারতী, অর্থাৎ ভারতের সন্তানে যারা বাস করে তাদেরকে বলা হচ্ছে ভারতী। আধুনিক 2 নম্বর বলা হচ্ছে যে আধুনিক ঐতিহাসিক ডক্টর রামচরণ শর্মা, অর্থাৎ ডক্টর R.S. শর্মা বলেন যে ভরত নামে এক প্রাচীন উপজাতির নাম অনুসারে এই দেশের নাম হয় ভারতবর্ষ এবং ভারতবর্ষের মানুষের নাম হয় ভরত সন্ততি বা ভরতের উত্তরপুরুষ। ভরত সন্ততি মানে হচ্ছে ভরতের উত্তরপুরুষ। অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে এটা, যে ভরত সন্ততি বলতে কি বোঝানো হয়েছে। ভরত সন্ততি বলতে বোঝানো হয়েছে যে ভারতবর্ষের মানুষ বা ভরতের উত্তরপুরুষ। 3 নম্বরে দেখে নিই। 3 নম্বরে দেওয়া আছে বিদেশিদের কাছে আমাদের দেশ ইন্ডিয়া নামে পরিচিত। এই নামটি সংস্কৃত সিন্ধু শব্দ থেকে উদ্ভূত। তাহলে ইন্ডিয়া নামটি কি থেকে উদ্ভূত হচ্ছে? ইন্ডিয়া নামটি উদ্ভূত হচ্ছে সিন্ধু শব্দ থেকে। বিদেশিরা সিন্ধু নদের তীরবর্তী ভারতীয়দের সঙ্গে প্রথম পরিচিত হয়েছিলেন। অর্থাৎ বিদেশিরা সিন্ধু নদের তীরবর্তী, যারা বিদেশিরা প্রচুর আগে বিদেশিরা কী করতো, ভারতের বাণিজ্য করতে আসতো, কারণ ভারতে প্রচুর সম্পদ ছিল। ভারতকে বলা হতো সোনার খাঁচা। অর্থাৎ ভারতের সম্পূর্ণরূপে প্রচুর পরিমাণে মশলা পাওয়া যেত, প্রচুর সোনা দানা গয়না ছিল। বহু বিদেশি আক্রমণের ফলে সে সোনা দানা গয়না ও বহু মূল্যবান সম্পদ ভারত থেকে বাইরে চলে যায়। তো কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে বিদেশিদের কাছে আমাদের দেশ ইন্ডিয়া নামে পরিচিত। এই নামটা বলা হচ্ছে এসছে সংস্কৃত শব্দ সিন্ধু শব্দ থেকে। বিদেশিরা সিন্ধু নদের তীরবর্তী ভারতীয়দের সঙ্গে প্রথম পরিচিত হয়েছিল। আগে একটা কথা বলে রাখি যে বিদেশিরা প্রথম সমুদ্রপথে আগে যাতায়াত করতো এক দেশ থেকে অন্য দেশে। তো বিদেশিরা প্রথম ভারত বলতে ভারতের একমাত্র একেবারে ওই দক্ষিণ প্রান্ত, অর্থাৎ কেরালা, এই জায়গাগুলোতে, কেরালার বন্দরগুলোতে প্রথম বাণিজ্য করতে আসতো। উত্তর আমেরিকা, আফ্রিকা, এই সমস্ত দেশ বা আরব থেকে যেগুলো আসতো, যেসব নাবিকেরা আসতো, তারা বাণিজ্য করতে যখন আসতো তখন তারা ওই ভারতের ম্যাপ যদি দেখো তাহলে ঠিক এরকম আকৃতির, তো এই নিচের জায়গাগুলোতে থাকতো, এই নিচের জায়গাগুলোতে আসতো, কারণ এখান থেকে ম্যাপের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত সুবিধা হতো সব থেকে তাড়াতাড়ি আসার জন্য। এবার হচ্ছে বিদেশিদের কাছে আমাদের দেশ ইন্ডিয়া নামে পরিচিত। এই নামটি সংস্কৃত শব্দ সিন্ধু শব্দ থেকে উদ্ভূত। বিদেশিরা সিন্ধু নদের তীরবর্তী ভারতীয়দের সঙ্গে প্রথম পরিচিত হয়েছিল। এই সিন্ধু নদের নাম অনুসারেই তারা দেশটির নামকরণ করে। অর্থাৎ বিদেশিরা সিন্ধু নদের তীরবর্তী ভারতীয়দের সঙ্গে প্রথম পরিচিত হয়েছিল এবং সিন্ধু নদের নাম অনুসারে তারা দেশটির নামকরণ করে। সিন্ধু নদ যদি আমরা দেখতে যাই তাহলে সিন্ধু নদ দেখব ঠিক ওই গুজরাটের প্রান্ত বা গুজরাটের উপর দিকটা করে বা গুজরাটের কাছাকাছি ওই প্রান্তটা করে সিন্ধু নদ অবস্থিত, যেটি বর্তমানে এখন অর্ধেকের বেশি প্রায় পাকিস্তানে অবস্থিত। তো ওই অঞ্চলগুলো থেকে প্রথম গুজরাটের তীরবর্তী অঞ্চলটা সমুদ্র তীরবর্তী অঞ্চল এবং ওইখানটাও একটি পোর্ট হিসেবে ব্যবহার করা হতো, পোর্ট বা বন্দর হিসেবে। তো ওখানকার মানুষদের সঙ্গেই প্রথম দেখা হচ্ছিল এবং ওখানকার মানুষগুলো যেহেতু সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে থাকতো, তাই সেই সিন্ধুদের নাম অনুসারে উচ্চারণ করতো। তারা সিন্ধুর বদলে হিন্দু উচ্চারণ করতো। সেই হিন্দু থেকে আমাদের বর্তমান নামটি এসছে হিন্দুস্তান। এ থেকেই সে যুগে ভারতীয়দের সাধারণ নাম হয় হিন্দু এবং কালক্রমে এদেশের নাম হয় হিন্দুস্তান বা হিন্দুদের বাসভূমি। গ্রিক ও রোমানরা হিন্দুকে উচ্চারণ করতো ইন্দুস
এখানে বললাম যেমন গ্রিক ও রোমানরা, এটা হচ্ছে গ্রিক ও রোমান বলতে বোঝানো হচ্ছে গ্রিক ও রোমান ব্যবসায়ীরা যারা ওখানে এসেছিল গুজরাটের কাছাকাছি অঞ্চলে, তারা প্রথম সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলের মানুষদেরকে দেখতে পেলো এবং সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলের মানুষদেরকে সিন্ধু বদলে হিন্দু উচ্চারণ করতো, এবং সেখান থেকেই ইন্দুস অর্থাৎ সিন্ধু নদীর তীরবর্তী বা ইন্দাস নদীর তীরবর্তী অঞ্চলে বাস করতে বলে ইন্দাস বা হিন্দু থেকে নাম হয়েছে। এবং এই ইন্দাস থেকেই প্রাচীন এই ইন্দুস থেকে আধুনিক ইন্ডিয়া নামে পরিচিত, ইন্ডিয়া নামের উৎপত্তি। তাহলে এখানের মধ্যে এখানে পড়া বলতে বলা হবে যে এখানে প্রাচীনকালে ভরত নামে এক রাজা এই দেশে রাজত্ব করত। এটা দাগ মারতে হবে, কারণ এখানটা এটা খুবই ইম্পর্টেন্ট যে প্রাচীনকালে কোন রাজা এদেশে রাজত্ব করতো এবং তার নাম থেকে এবং কার নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছে বলে মনে করা হয়। অর্থাৎ এখানে প্রশ্ন আসবে যে ভারতবর্ষের নামকরণ কোন প্রাচীন রাজার নাম অনুসারে করা হয়েছে বলে মনে করা হয়। এখানে বলতে হবে যে ভরত রাজার নাম অনুসারে প্রাচীন ভারতবর্ষে এক রাজা ছিল, রাজত্ব করতেন, তার নাম ছিল ভরত, সেই ভরতের নাম অনুসারেই হয় ভারতবর্ষ। এটা এক ধরনের বলা যেতে পারে। এছাড়াও এখানটায় এটা দাগ মারতে হবে যে আধুনিক ঐতিহাসিক ডক্টর রামচরণ শর্মা বা ডক্টর আর এস শর্মা বলেছেন যে ভরত নামে এক প্রাচীন উপজাতির নাম অনুসারে, অর্থাৎ প্রাচীন উপজাতির, আবার বলা হচ্ছে যে ভারতবর্ষের নামকরণের আরও একটি কারণ যে ভরত নামে এক প্রাচীন উপজাতির নাম অনুসারে এই দেশের নামকরণ হয় ভারতবর্ষ। সরি, এই দেশের নামকরণ করা হয় ভারতবর্ষ, এবং ভারতবর্ষের মানুষের নাম হয় ভরত সন্ততি। ভারতবর্ষে যেহেতু এখন আমরা যেটাকে ইন্ডিয়ান বলে থাকি, অর্থাৎ ভারতের মধ্যে যারা থাকছে তাদেরকে আমরা ইন্ডিয়ান বলছি বা ভারতবাসী বলছি, সেই ভারতবাসীটাকেই তখন বলা হতো ভরত সন্ততি বা ভারতের পুত্র বা ভরতের উত্তর পুরুষ। এরপরে আপাতত আর কিছু নেই। আর এটা দেখতে হবে যে একমাত্র যে এই যুগে ভারতবর্ষে অর্থাৎ হিন্দু কালক্রমে সিন্ধুকে উচ্চারণ করা হতো হিন্দু, এবং সেখান থেকে হিন্দুস্তান নামটি এসছে, এবং সেই হিন্দুস্তান বা ইন্দাস নামটি এসছে, এবং সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে থাকার ফলে ইন্দাস রিভারের কাছে থাকার ফলে ইন্দাস থেকে ইন্ডিয়ার নামটি এসছে, ইন্দাস থেকে ইন্ডিয়া। এবার বলা হচ্ছে ইতিহাস ও ভূগোলের মধ্যে সম্পর্ক। আমরা সমস্ত কিছু দেখবো যে ইতিহাসটিকে যদি আমরা পড়তে যাই তাহলে প্রথমে আমাদেরকে ভারতের প্রাচীন ম্যাপ, ভারতের প্রাচীন নামকরণ, ভারতের প্রতিটা রাজ্য বা প্রতিটা জেলার যে আগে কী কী নাম ছিল এবং কী কী নামে তারা বহুল প্রচলিত ছিল রাজাদের রাজত্বকালে, সেগুলোকে প্রথমে খুঁটিয়ে রাখতে হবে। অর্থাৎ ইতিহাসের সঙ্গে ভূগোলটি অঙ্গাঙ্গিভাবে জড়িত বলা যেতে পারে। এবার পড়ে নেব ইতিহাস ও ভূগোলের মধ্যে সম্পর্ক। ইতিহাসের সঙ্গে ভূগোলের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। প্রত্যেক দেশের ইতিহাসের গতি প্রকৃতি বহুল পরিমাণে সেই দেশের ভৌগোলিক পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাচীন মিশরীয় সভ্যতাকে নীল নদের দান বলা হয়। এখানে কি বলছে? ইতিহাসের সঙ্গে ভূগোলের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। প্রত্যেক দেশের ইতিহাসের গতি প্রকৃতি বহুল পরিমাণে সেই দেশের ভৌগোলিক পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এখানে বলছে যে ইতিহাসে কী কী পরিবর্তন হয়েছে তার সঙ্গে ভৌগোলে কী কী পরিবর্তন হয়েছে তার একটি সরাসরি লিঙ্ক রয়েছে। অর্থাৎ বিভিন্ন ভৌগোলিক কারণের জন্য ইতিহাস পাল্টেছে, আবার বিভিন্ন ঐতিহাসিক কারণের জন্য ভৌগোলিক ম্যাপ বা ভৌগোলিক জিনিসগুলি বদলে গেছে অনেকভাবেই। সেজন্য ইতিহাস আর ভূগোল একে অপরের পরিপূরক বলা যেতে পারে। প্রাচীন মিশরীয় সভ্যতাকে নীল নদের দান বলা হয়। অর্থাৎ বলা হয় যে মিশরের যে সভ্যতা, আমরা জানি ইজিপ্ট ও মিশরের যে সভ্যতা, সভ্যতাটা কি গড়ে উঠেছে একমাত্র নীল নদের ফলে, নীল নদের প্রভাবের ফলে। নীল নদ যদি না থাকতো তাহলে মিশর গড়ে উঠতো না বলা যেতে পারে। কারণ মিশর হলো সম্পূর্ণরূপে ওই মরুভূমি এরিয়া, তো ওই এরিয়ায় যদি নীল নদ না থাকতো, নীল নদকে মানে ঠিক একটি নীল নদ মানব শরীরে হৃৎপিণ্ডের মতো কাজ করেছিল ওই মিশরে। সেখান থেকে জল, সেখান থেকে বাণিজ্য, সেখান থেকেই সমস্ত বসতি স্থাপন সমস্ত নীল নদের ধারে হওয়ার ফলে, এবং মিশর হিসেবে গড়ে তুলতে ইজিপ্ট এটাকে যেটা গড়ে তোলার জন্য নীল নদের ভূমিকা অনস্বীকার্য। তাই এখানে বলা হচ্ছে মিশর সভ্যতাকে বলা হচ্ছে নীল নদের দান। এবং মিশর সভ্যতার মধ্যে যদি আরেকটা প্রশ্ন আসে যে মিশর সভ্যতার মতো ভারতে কোন সভ্যতাকে নদীর দান হিসেবে বলা যেতে পারে? সমস্ত সভ্যতাই বেশিরভাগই নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে, কিন্তু এক বিখ্যাত সভ্যতা হরপ্পা সভ্যতা, সেটি সভ্যতা বা সিন্ধু সভ্যতা যাকে বলা যায়, সিন্ধু সভ্যতা, এই সভ্যতাটি গড়ে উঠেছে ওই এখানে যেমন আমরা আগে পড়লাম ইন্দাস রিভার অর্থাৎ সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে যে সভ্যতা গড়ে উঠেছিল, যেটি প্রাচীনতম সভ্যতা ভারতের, সেই সভ্যতাটি যেরকমভাবে গড়ে উঠেছে নীল নদও ঠিক সেরকম, মিশর সভ্যতাও ঠিক সেরকমই নীল নদের ধারে গড়ে উঠেছে। হরপ্পা সভ্যতা যেমন সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে, মিশর সভ্যতা সেরকমই নীল নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। ঠিক আছে, এবার পড়বো যে প্রাচীন সুমের ও মেসোপটেমিয়ার সভ্যতায় টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর গুরুত্ব অপরিসীম। এবার আমরা আবার দেখতে পাবো যে মিশরে যেমন নীল নদী তীরবর্তী অঞ্চলে সভ্যতা গড়ে উঠেছে, সেরকমই যে প্রাচীন সুমের ও মেসোপটেমিয়ার সভ্যতায়
টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর গুরুত্ব অপরিসীম। অর্থাৎ সুমের ও মেসোপটেমিয়াটাও টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর ফলেই তৈরি হয়েছিল। তো নদী পর্বত আমরা পরেও দেখতে পাবো যে বেশিরভাগ সভ্যতাই, প্রায় 90% সভ্যতাই গড়ে উঠেছে কেবলমাত্র নদীর ধারে। কারণ নদীর ধারে কী হয়, প্রথমেই যে নদীর ধারে বাণিজ্য সুবিধা, দ্বিতীয়ত নদীর ধারে খাবারের অভাব হবে না, চাষবাসের সুবিধা, যাতায়াতের সুবিধা, এগুলোর জন্যই নদীর ধারে গড়ে উঠেছে। তাই দেখতে পাবো বিভিন্ন সভ্যতা, বড় বড় সভ্যতা, সেগুলো নদীর ধারে গড়ে উঠেছে। যেমন প্রাচীন সুমের ও মেসোপটেমিয়া সভ্যতায় টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর গুরুত্ব অপরিসীম। পর্বত সংকুল পরিবেশের জন্য প্রাচীন গ্রিসে প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র নগররাষ্ট্র গড়ে ওঠে। পর্বত সংকুল পরিবেশের জন্য প্রাচীন গ্রিসে প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র নগররাষ্ট্র গড়ে ওঠে এবং গ্রিস দেশ সমুদ্র বেষ্টিত হওয়ায় তার অধিবাসীরা সামুদ্রিক বাণিজ্য ও উপনিবেশ বিস্তারে তৎপর হয়। দেখতে পাবো যে পাহাড় বা পর্বত সংকুল এরিয়া যেগুলো রয়েছে সেগুলো পরিবেশের জন্য প্রাচীন গ্রিসে প্রচুর ছোটো ছোটো নগররাষ্ট্র গড়েছিল। প্রাচীন গ্রিসটা কী ছিল? প্রাচীন গ্রিসটা ছিল পর্বত বেষ্টিত এক এরিয়া, প্রচুর পর্বত দেখতে পাওয়া যেত প্রাচীন গ্রিসে। তাই পর্বতে খুব একটা বসবাসযোগ্য জায়গা নয়। তাই পর্বত যেহেতু বসবাসযোগ্য জায়গা নয়, সেহেতু তারা কী করতো, বেশিরভাগ ক্ষেত্রে তারা মালভূমি এরিয়াগুলোতে থাকতো। কারণ মালভূমিটা কী হয়, যে একটি টেবিলের মতো, ঠিক যে মালভূমি এরিয়াটা ঠিক টেবিলের মতো। তো টেবিলে যেমন সমতল থাকে, সেহেতু মালভূমি পার্বত্য এরিয়ার মধ্যে মালভূমি এরিয়াটা বা একটু যেটা সমান জায়গা পর্বতের মধ্যে, সেই এরিয়ার মধ্যে বেশিরভাগ বসতি স্থাপন করতো। আবার এখানে বলা হচ্ছে গ্রিস দেশ সমুদ্র বেষ্টিত হওয়ায় তার অধিবাসীরা সামুদ্রিক বাণিজ্য ও উপনিবেশ বিস্তারে তৎপর হয়। আবার যে গ্রিস দেশে যেহেতু সমুদ্র যুক্ত ছিল, সেহেতু গ্রিস দেশে সমুদ্রের বাণিজ্য বা সমুদ্রের উপনিবেশ, এগুলোর জন্যই গ্রিস দেশটি বলা যায় যে এই সমুদ্রটাই হলো প্রাণ। অর্থাৎ সমুদ্র ছাড়া একটা লাইফ লাইন হিসেবে কাজ করছে সমুদ্রটি। কারণ ওখানেই ব্যবসা বাণিজ্য ছাড়া কেউ বাঁচতে পারবে না, ব্যবসা বাণিজ্য ছাড়া চলবে না, একটা দেশের রাজত্ব ব্যবসা বাণিজ্য ছাড়া চলে না। তো সমুদ্র না ছাড়া তো ব্যবসা বাণিজ্য চলবে না। তাই গ্রিস দেশে সমুদ্রকেই বলা হচ্ছে প্রধান। সমুদ্র এখানে বলা হচ্ছে তাদের অধিবাসী সামুদ্রিক বাণিজ্য ও উপনিবেশ বিস্তারে তৎপর হয়। পরবর্তীকালে ইংল্যান্ডের পৃথিবীব্যাপী সামুদ্রিক বাণিজ্য ও উপনিবেশ স্থাপনের মূলেও ছিল তার ভৌগোলিক পরিবেশের প্রভাব। ইংল্যান্ডের পৃথিবীব্যাপী সামুদ্রিক বাণিজ্য, এখানে যে আমরা আগে থেকে দেখতে পাবো যে পৃথিবীর মধ্যে ব্যবসা বাণিজ্য বলতে গেলে প্রচুরভাবে ব্যবসা বাণিজ্য করেছে, প্রচুর দেশের খোঁজ করেছে, সে সমস্ত লোকগুলো বেশিরভাগই ইংল্যান্ড থেকে রয়েছে। কারণ ইংল্যান্ড থেকে সর্বপ্রথম ব্যবসা বাণিজ্যগুলো বিপুলভাবে শুরু করে, যে বিদেশে যাত্রা বা সমুদ্রে দিগন্তের দিকে এগিয়ে যাওয়া, যে কোথায় যে দিগন্ত শেষে কী আছে দেখবো, এগুলো দেখার জন্য। আগে তো মানুষ ভাবতো যে সমুদ্রের পরে পৃথিবীর শেষ। তো সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা প্রথম করেছিল, যে ইংল্যান্ডের লোকেই করতো। ইংল্যান্ডের বড় বড় বণিক ব্যবসায়ীরাই করতো, যে তারা সমুদ্র নিয়ে সমুদ্রের পথে বেরিয়ে পড়তো এবং দেশের পর দেশ খোঁজ করে যেত। সেরকমই বলা হচ্ছে যে ইংল্যান্ডের পৃথিবীব্যাপী সামুদ্রিক বাণিজ্য ও উপনিবেশ স্থাপনের মূলেও ছিল তার ভৌগোলিক পরিবেশের প্রভাব। ইংল্যান্ডের ভৌগোলিক পরিবেশ এরকমই যে তাকে ব্যবসা বাণিজ্য করা ছাড়া খুব একটা বেশি চলবে না। কারণ ব্যবসা বাণিজ্যটা তো একমাত্র পথ হিসেবে ধরে নিতে হবে, কারণ ব্যবসা বাণিজ্য সব থেকে বেশি তারা লাভ করবে। ফরাসি দার্শনিক বোডিন মন্তব্য করেছেন যে ভূগোল ও আবহাওয়া বিভিন্ন জাতির ভাগ্য নির্ধারণ করে। বলা বাহুল্য ভারতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ফরাসি একজন দার্শনিক ছিলেন, তার নাম হচ্ছে বোডিন। তিনি বলেছেন যে ভূগোল আর আবহাওয়া বিভিন্ন জাতির ভাগ্য নির্ধারণ করে। এই দুটি আবহাওয়ার ফলে কি হয়, আবহাওয়ার ফলে হচ্ছে তোমার কোনো একটা এরিয়ায় যদি মৌসুমী বায়ুর প্রভাব থাকে, মৌসুমী বায়ু যদি কোনো এরিয়ায় থাকে, তাহলে তারা কি করবে, তাদের চাষবাস ভালো হবে, এবং তাদের চাষবাস ভালো হলে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, এবং তারা এমনিতেই সুষ্ঠু হয়ে উঠবে। কিন্তু কোনো এরিয়া, যেমন আমরা যদি ধরি যে পৃথিবীর একবারে উত্তর মেরু বা দক্ষিণ মেরু প্রান্তে, সেখানে সম্পূর্ণরূপে বরফে ঢাকা, সেখানকার কোনো মৌসুমী বায়ুর প্রভাব নেই, তাই সেখানে কোনো চাষাবাদ করা সম্ভব নয়। তাহলে সেই সমস্ত এরিয়াগুলো কী করতে হবে, তাদেরকে সামুদ্রিক, যেহেতু উত্তর মেরু দক্ষিণ মেরু সমুদ্রের সঙ্গে যুক্ত, তাই সামুদ্রিক ব্যবসা বাণিজ্য করতে হবে। এভাবেই যে বিভিন্ন দেশের ভূগোলের অর্থাৎ ভৌগোলিক লোকেশন অনুযায়ী তাদের কাজও আলাদা আলাদা হচ্ছে, এবং আবহাওয়া অনুযায়ী তাদের কাজ আলাদা হচ্ছে। ভারতে যেমন কী করতে হয়, ভারতে মশলা এগুলো যদি চাষাবাদ ভালো হতো, ভারত যেহেতু মৌসুমী বায়ুর প্রভাবযুক্ত দেশ, তাই ভারতের চাষাবাদ ভালো হয়, এবং সেই ভারতের চাষাবাদ ভালো হয় বলেই ভারত ব্যবসা বাণিজ্য করতে পারে। এবং ব্যবসা বাণিজ্য করার ফলেই তারা প্রচুর পরিমাণে ভারত লাভ করতো। আগে ভারত প্রচুর পরিমাণে সোনা দানা, অন্যান্য ব্যবসা বাণিজ্য, অন্যান্য মশলাপাতি, এগুলো সব বিদেশে রপ্তানি করতো, এবং বহু জিনিস বিদেশ থেকে আমদানিও করতো।
তো সেটাই বলা যায় যে ভূগোল আর আবহাওয়া বিভিন্ন জাতির ভাগ্য নির্ধারণ করে, কারণ ভূগোল আর আবহাওয়ার উপরেই তাদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু নির্ভর থাকে। তাই তাদের ব্যবসা বাণিজ্যের উপরেই যেহেতু তার ভাগ্য নির্ধারণ থাকছে, ভাগ্য নির্ভর করছে, তাই তারা ব্যবসা বাণিজ্যের প্রভাব যেহেতু ভূগোল আর আবহাওয়ার উপর পড়ছে, তাই ব্যবসা বাণিজ্যটাকেই মূল হিসেবে ধরা হয়েছে এবং ভূগোল আর আবহাওয়া তাদের ভাগ্য নির্ধারক হিসেবে ধরা হয়েছে। পরবর্তী পাতায় চলে যাব। এটাই বলছিলাম যে ভারতের বিভিন্ন প্রান্তে, যেমন আরব সাগরের এই দিকে, এই ধার দিয়ে যে দেশগুলো থাকে এই দিকে এসে গুজরাটে লাগে এবং গুজরাটের ধারে ব্যবসা বাণিজ্য শুরু করে, আবার এই দিক দিয়ে এসে এই কেরালার এই প্রান্তে ব্যবসা বাণিজ্য করে। প্রথম যদি কেউ আসে ভারতে, তাহলে তারা আগে এই দিক দিয়ে আসতো, এই দিকে বা এই দিকে, বা কেউ কেউ আবার ঘুরে বঙ্গোপসাগরের উপর দিয়ে গিয়ে এইখানে বাংলাদেশ অর্থাৎ পশ্চিমবঙ্গের এখানটায় কলকাতা বন্দরের কাছাকাছি থাকতো, কাছাকাছি জায়গায় আসতো ব্যবসা বাণিজ্য করতে। ইংল্যান্ডের লোকেরা পরে কলকাতা যাওয়ার জন্য সমুদ্রপথ ধরে এই শ্রীলঙ্কার পেছন দিয়ে যা আগের নাম ছিল সিংহল, এদিকে পেছন দিয়ে গিয়ে এই বঙ্গদেশ, প্রাচীন বঙ্গদেশ তো বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ, এই দুটোকেই ধরা হয়েছে, এই এরিয়াগুলোতে এসে ব্যবসা বাণিজ্য করতো। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি ভারতের প্রাকৃতিক পরিবেশ, বিশালতা ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভারতবর্ষ এক অসাধারণ দেশ। ইউরোপ থেকে, হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে এখানের মধ্যে খুব বেশি পড়ার নেই। এখানে একটা দেখা যাচ্ছে শুধু পড়া বলতে শুধু এইটাই যে সুমের ও মেসোপটেমিয়া সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরবর্তী নদীর প্রাচীন সুমের ও মেসোপটেমিয়া সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর গুরুত্ব অপরিসীম। অর্থাৎ প্রাচীন সুমের ও মেসোপটেমিয়া টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর তীরবর্তী অঞ্চলে নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস থাকায় সেই সুমের ও মেসোপটেমিয়া সমৃদ্ধি লাভ করেছিল। আর খুব বেশি পড়ার নেই এখানে কিছু বলতে গেলে। এই পাতায় বলতে প্রথমেই ওই প্রাচীনকালে ভরত নামক এক রাজা ছিলেন, তার নাম অনুসারে ভারতবর্ষ নাম হয়েছিল বলে মনে করেন কেউ কেউ। আবার এখানে বলা হচ্ছে রামচরণ শর্মা, তার নাম অনুসারে, তার কথা অনুযায়ী যে এক প্রাচীন উপজাতির নাম অনুসারে এই দেশের নাম হয় ভারতবর্ষ, এবং মানুষের নাম হয় ভারত, এবং ভারতবর্ষের মানুষের নাম হয় ভারত সন্ততি। এটাই পড়ার। আর খুব বেশি নেই কিছু এখানে। প্রাচীন সুমের মেসোপটেমিয়া এটুকু বাস, এই পাতার মধ্যে আর কিছু পড়া নেই। ঠিক আছে, এবার বলছি বিশালতা ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভারতবর্ষ এক অসাধারণ দেশ। ইউরোপ থেকে রাশিয়া অসাধারণ দেশটি এই কারণেই যে ভারতে মৌসুমী বায়ুর প্রভাবটা সম্পূর্ণরূপে বিরাজমান। এই গোটা এরিয়াটি মৌসুমী বায়ু সম্পূর্ণ এরিয়া, এবং গোটা এরিয়াতেই সম্পূর্ণরূপে চাষ হয়। তাই বৈচিত্র্য অনুযায়ী যদি বলা হয় যে জল যেখানে বেশি থাকবে সেখানেই উদ্ভিদ ভালো হবে, জীবজন্তুর বৈচিত্র্যতা বাড়বে, সেই কারণেই অসাধারণ দেশ বলা হয়েছে। এবার বলেছে ইউরোপ থেকে রাশিয়াকে বাদ দিলে, ইউরোপ সাবকন্টিনেন্ট থেকে যদি রাশিয়াকে বাদ দাও, তাহলে বাদ দিলে যে আয়তন হয় প্রাচীন ভারতবর্ষ তার চেয়েও আয়তনে বড়। প্রাচীন ভারতবর্ষের ম্যাপ যদি আমরা দেখি তাহলে দেখতে হবে এদিকে যেমন এই ম্যাপটা যদি ধরা হয় আরও বড় ছিল প্রাচীন, এটাও এই ম্যাপটা যদি ধরা হয়, এটা ভারতের ম্যাপ বর্তমানে কীরকম, বর্তমানে হচ্ছে এই দিকে যাবে এইখানে গিয়ে এতটা। কিন্তু এখন এই ম্যাপটা যদি দেখি আমরা তাহলে দেখতে হবে এদিকে গুজরাট প্লাস এদিকে পাকিস্তান নিয়ে নিচ্ছে, আফগানিস্তানও কিছুটা অংশ নিয়ে নিচ্ছে, এদিকে কাশ্মীর নিয়ে নিচ্ছে গোটাটাই, এইদিকে গোটা নেপাল ভুটান এদিকগুলো নিয়ে নিচ্ছে, এবং শেষে গিয়ে এদিকেও যে যে দেশগুলো আছে সমস্তগুলো নিয়ে নিচ্ছে, বাংলাদেশকেও নিয়ে নিচ্ছে, শ্রীলঙ্কাকেও ধরা হচ্ছে। অর্থাৎ দেখা যাবে এখানে যেটা সমস্ত দেশগুলো অর্থাৎ কাশ্মীর, বাংলাদেশ, নেপাল, ভুটান এগুলোকে যদি আমরা এখনও যদি ধরি তাহলেও দেখতে পাবো যে ভারতের ম্যাপটি কত বড় হচ্ছে। তাহলে আগে বলা হচ্ছে আরও এইদিকে আফগানিস্তান, হিন্দুস্কোশ, বেলুচিস্তান এগুলো সমস্ত অন্তর্গত ছিল ভারত ছিল, এবং সেটাই বলা হচ্ছে এখানে উদাহরণ দিয়ে যে ইউরোপ থেকে যদি রাশিয়াকে বাদ দাও, রাশিয়া কত বড় দেশ আমরা জানি, ইউরোপ সাবকন্টিনেন্ট থেকে যদি আমরা রাশিয়াকে বাদ দিই তাহলে যে আয়তনটা হয় প্রাচীন ভারতবর্ষ তার চেয়েও আয়তনে বড় ছিল। কতটা বড় তোমরা ভেবে নাও। এবার বলেছে ভারতের ভূপ্রকৃতিও মহাদেশের মতো বৈচিত্র্যময়। ভারতের জিওলজি, ভূপ্রকৃতিও মহাদেশের মতোই বৈচিত্র্যময়। মহাদেশে যতটা বৈচিত্র্যপূর্ণ, ভারতের ভূপ্রকৃতিটিও ঠিক ততটাই বৈচিত্র্যপূর্ণ। ঠিক আছে, মাউন্ট এভারেস্টের মতো সুউচ্চ গিরিশৃঙ্গ, মানে মাউন্ট এভারেস্ট যদি ধরা হয় তাহলে নেপালি আছে, কিন্তু সেটাকে প্রাচীন ভারতে তো সেটি ভারতের মধ্যেই ছিল, তো সেটি বলা হচ্ছে মাউন্ট এভারেস্টের মতো সুউচ্চ গিরিশৃঙ্গ। এটা প্রাচীন ভারতের একটা জিনিসের বর্ণনা দিচ্ছে। চেরাপুঞ্জির মতো পারিপাতযুক্ত অঞ্চল, চেরাপুঞ্জি ঠিক এরকম জায়গা করে, চেরাপুঞ্জি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, তাই বলা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ পৃথিবীর মাউন্ট এভারেস্ট, সেটিও ভারতে রয়েছে, প্রাচীন ভারতে বর্তমানে, অতীতে প্রাচীন ভারতে, বর্তমানে নেপালে।
এবং চেরাপুঞ্জি বর্তমানে যেটা ভারতে আছে, চেরাপুঞ্জির মতো বাড়িপাতযুক্ত অঞ্চল পৃথিবীর মতো সর্বোচ্চ বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। আর রাজস্থানের মতো দিগন্ত বিস্তৃত মরুভূমি, রাজস্থান প্রচুর বড় মরুভূমি, সাহারা মরুভূমি। ঠিক আছে, তারপর বলা হচ্ছে দিগন্ত বিস্তৃত মরুভূমি, অর্থাৎ যার দিগন্ত দেখা যায়, দিগন্ত রেখা দেখা যায়, সমুদ্রে যেমন জলের জলের দিগন্ত রেখা দেখা যায়, সেরকমই মরুভূমিটিও এত বড় যেটাকে উদাহরণ দেওয়া হচ্ছে দিগন্ত বিস্তৃত মরুভূমির মতো। দণ্ডকারণ্যের মতো গহন অরণ্য, অর্থাৎ ঘন জঙ্গল। এবং সিন্ধু গঙ্গা, এই দেখো সিন্ধু সমভূমি, অর্থাৎ এখানে সিন্ধু নদী। এ বলা হচ্ছে যে কি আছে, সিন্ধু গঙ্গা বিধৌত অঞ্চলের মতো উর্বর সমভূমি। গঙ্গা, এখানে গঙ্গা, এখানে সিন্ধু, তাহলে কতটা বড় নদী দেখো, গোটা ভারতই প্রায় খেয়ে আছে নদীতে। তাহলে সেটাই বলা হচ্ছে যে সিন্ধু গঙ্গা বিধৌত, তো বিধৌত মানে হচ্ছে সিন্ধু গঙ্গার জল দ্বারা ধৌত, সিন্ধু গঙ্গা বিধৌত অঞ্চলের মতো উর্বর সমভূমি সবই ভারতে বিদ্যমান। ভারতীয় জনগোষ্ঠীতেও বহু জাতির মিশ্রণ লক্ষ্য করা যায়। আমি এত ডিটেলসে পড়াচ্ছি, কিন্তু তোমাদেরকে এত ডিটেলসে পড়তে হবে না। তোমাদেরকে আমি শুধু যেগুলো বলছি, যেগুলো তলায় দাগ নিয়ে নিতে বা যেগুলোকে দুবার করে পড়ে দিচ্ছি, শুধু সেইগুলো তোমরা একটু মনে রেখো। আর আমি যেগুলো বলছি সেগুলো শুধু একবার কানে শুনে রাখো। ডাব্লিউবিসিএসে এর থেকে কঠিন প্রশ্ন আসে না এত, এগুলো একেবারে সোজা। যেগুলো শুধু এমসিকিউ টাইপের প্রশ্ন, শুধু সেগুলো পড়ে যাবে, বা এগুলো যেগুলো একটু বোঝার বা একটু বুঝে করতে হবে সেগুলো করে রাখো। সবসময় শর্ট কোশ্চেন পড়ো বলেই ভেবে রাখবে। ঠিক আছে, ভারতীয় জনগোষ্ঠীতে বহু জাতির মিশ্রণ লক্ষ্য করা যায়। মহাদেশ সুলভ এই বিশালতা, প্রাকৃতিক বৈচিত্র্য ও বিভিন্ন জাতিগোষ্ঠীর অস্তিত্ব লক্ষ্য করে পণ্ডিতরা ভারতবর্ষকে ক্ষুদ্রাকৃতি মহাদেশ বা উপমহাদেশ আখ্যা দিচ্ছেন। আমরা জানি দেশ আর মহাদেশ বলতে কি বোঝায়, দেশ হচ্ছে একটা মহাদেশের অন্তর্গত ছোট ছোট, যেমন একটা ভারত দেশের অন্তর্গত যেমন ছোট ছোট রাজ্য, সেরকমই ভারত দেশটাকে সেরকমই যে দেশটাকে বলা হচ্ছে মহাদেশ, আর মহাদেশের অন্তর্গত রাজ্যগুলিকে বলা হচ্ছে দেশ। ঠিক আছে, আমি কীরকম বলতে বোঝাতে চাইছি বুঝে নাও। এবার ওটাকেই বলা হচ্ছে যে যেহেতু একটা বড় এরিয়া, বিশাল এরিয়া বা খুব বড় বড় কতগুলি দেশ ধরে একটা মহাদেশ ধরা হচ্ছে, সেরকমই বলছে যে ভারত এতটাই স্বয়ংসম্পূর্ণ বা এতটাই ফুলফিল নিজে, যে ভারতকে যদি একটা দেশ হিসেবে কমপ্লিট করে দেওয়া হয়, তাহলে ভারত নিজেই একটি মহাদেশ হিসেবে থেকে যাবে, অর্থাৎ ক্ষুদ্রাকৃতি মহাদেশ। অর্থাৎ এত বৈচিত্র্য একটি দেশের মধ্যে যে এত বৈচিত্র্য থাকে, সেটি মানে যেটা আমরা সচরাচর একটা মহাদেশের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য দেখতে পাই, সেটাই আমরা কী করছি, যে ভারতে একটা ক্ষুদ্র দেশের, একটা ক্ষুদ্র ভারতের মতো দেশে আমরা সমস্ত পেয়ে যাচ্ছি সেই বৈচিত্র্য, যেটি একটা বড় মহাদেশে পায়। তাই পণ্ডিতরা ভারতবর্ষকে কি বলেছে, একটা ক্ষুদ্রাকৃতি মহাদেশ বা উপমহাদেশ। ঠিক আছে, ম্যাপটাই শুধু আবার দেখে নিও, খুব বেশি পড়ার দরকার নেই। প্রাকৃতিক বৈশিষ্ট্যের বিভিন্নতা বিচার করে পণ্ডিতরা ভারতকে মোট 5 ভাগে বিভক্ত করেছেন। উত্তরের পার্বত্য অঞ্চল, হিমালয় সংলগ্ন কাশ্মীর, কাংড়া, নেপাল, সিকিম, ভুটান প্রভৃতি রাজ্য এই অঞ্চলের অন্তর্ভুক্ত। উত্তরের পার্বত্য অঞ্চল কী করছে, পণ্ডিতরা ভারতের বৈচিত্র্যতা, যে এত বৈচিত্র্যতা, সেই বৈচিত্র্যতা দেখে ভারতকে মোট 5টা ভাগে বিভক্ত করেছেন। কী 5টা ভাগ, প্রথমে দেখে নেব উত্তরের পার্বত্য অঞ্চল। তারপরে এখানে চলে আসবো, এখানে দেখবো সিন্ধু গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র বিধৌত সমতল অঞ্চল। বিধৌত মানে বলে দিলাম যে জল দ্বারা বেষ্টিত বা জলে ধোয়া, পবিত্র হওয়া, বিধৌত সমতল অঞ্চল। মধ্য ভারতের মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, সুদূর দাক্ষিণাত্য। ঠিক আছে, এবার দেখবো কি বলেছে এগুলোর ভিতরে। উত্তরে পার্বত্য অঞ্চল, অর্থাৎ হিমালয় সংলগ্ন কাশ্মীর দেখিনি যদি, কাশ্মীর হিমালয় সংলগ্ন, হিমালয় পর্বত সংলগ্ন কাশ্মীর। কাংড়া ম্যাপে খুঁজে নিও। নেপাল, সিকিম, ভুটান প্রভৃতি রাজ্য এই অঞ্চলের অন্তর্ভুক্ত। অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চলে যে যে অঞ্চলগুলি রয়েছে সেগুলি সমস্তটাই ধরা হয়েছে। এখান থেকে কাশ্মীর থেকে শুরু করে নেপাল, ভুটান, সিকিম, কাংড়াটাও এই এরিয়ার মধ্যেই পড়বে। প্রভৃতি রাজ্যকে বলা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, কারণ এই সমস্ত অঞ্চলগুলিতে সম্পূর্ণরূপে পার্বত্য দেখা যায়। ঠিক আছে, তারপর চলে যাব সিন্ধু গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র বিধৌত সমতল অঞ্চল। সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমতল অঞ্চল বলতে বোঝায় হিমালয় থেকে উৎপন্ন সিন্ধু গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র বিধৌত এবং প্রাকৃতিক সম্পদে পূর্ণ এই অঞ্চলটি প্রাচীন ভারতের প্রাণ কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। এই অঞ্চলকেই প্রাচীন ভারতবর্ষের বহু শক্তিশালী সাম্রাজ্য ও উন্নত সভ্যতার উন্মেষ হয়। অর্থাৎ এই অঞ্চলেই ভারতের যে মূল অঞ্চলগুলো বা মূল সাম্রাজ্যগুলো যেগুলি সৃষ্টি হয়েছিল, সেগুলি সিন্ধু গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র অঞ্চলেই। আমি বলেছিলাম না প্রথমে যে নদী সংলগ্ন অঞ্চলেই প্রথম
বসবাস শুরু করে মানুষ সমস্ত সুবিধা লাভের জন্য। তাই যেহেতু বসবাস প্রথম শুরু করে ওখানে, তাই বহু এরকম ছোটো নদী তীরবর্তী অঞ্চলে বহু ছোটো ছোটো বসতি নিয়ে একটি বড় অঞ্চল গঠিত হয় এবং এটি সাম্রাজ্য গঠন হয়। সেই সাম্রাজ্য গঠনের মূল কারণ ওই নদীগুলি। তাই বলা হচ্ছে যে নদী সংলগ্ন অঞ্চলগুলি প্রাচীন ভারতের প্রাণকেন্দ্র। মধ্য ভারতের মালভূমি সিন্ধু, গঙ্গা, যমুনা ও ব্রহ্মপুত্রের সমতল। মধ্য ভারতের মালভূমি অঞ্চল, মধ্য ভারত যদি বলা হয়, মধ্য ভারতের মালভূমি সিন্ধু, গঙ্গা, যমুনা ও ব্রহ্মপুত্রের সমতল ভূমির দক্ষিণে এবং বিন্ধ্য ও সাতপুরা পর্বতের উত্তরে এই অঞ্চল অবস্থিত। অর্থাৎ সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র যদি ধরা হয় তাহলে এইগুলো সিন্ধু, এই হলো গঙ্গা, হয়েছে। এবার যদি ধরা হয়, এবার বলেছে যে কি বলা আছে এখানে, এখানে যদি দেখি আমরা তাহলে দেখতে পাবো যে সমতল ভূমির দক্ষিণে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের উত্তরে এই অঞ্চল অবস্থিত। বিন্ধ্য ও সাতপুরা পর্বত। তাহলে এবার চলে আসবে এখানে যে বিন্ধ্য পর্বত এখানটায়, ঠিক এরকম জায়গা করে ভারতের বেল্ট হিসেবে দাঁড়িয়ে আছে বিন্ধ্য পর্বত। ঠিক আছে, এবার বেল্ট হিসেবে যদি দাঁড়িয়ে আছে সেটা দেখতে পাবো। তাহলে কি বলেছে, এই অঞ্চল ঠিক সিন্ধু নদী, গাঙ্গেয় নদী, ব্রহ্মপুত্র নদী আর এইখানে এই অঞ্চলটা। ঠিক আছে, এবার তারপর চলে যাব দাক্ষিণাত্যের মালভূমি। তারপর দাক্ষিণাত্যের মালভূমি বিন্ধ্য সাতপুরা পর্বতের দক্ষিণে অবস্থিত। এই সুবিশাল অঞ্চলের পূর্ব দিকে পূর্বঘাট পর্বতমালা, পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা দণ্ডায়মান। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ও তুঙ্গভদ্রা এই অঞ্চলেই সমৃদ্ধ রয়েছে। অর্থাৎ দাক্ষিণাত্যের মালভূমি বলতে গেলে পশ্চিমঘাট পর্বতমালা, ঠিক আছে, পূর্বঘাট পর্বতমালা, অর্থাৎ এই অঞ্চলটুকু বলা হয়েছে যে সমুদ্র সুদূর দাক্ষিণাত্য বা দাক্ষিণাত্যের মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল এটুকু বলা হয়েছে। তবে বলা হয়েছে সুদূর দাক্ষিণাত্য। কৃষ্ণা নদীর দক্ষিণ থেকে কুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত প্রাচীন দ্রাবিড় সভ্যতার লীলাভূমি এই অঞ্চলটি সুদূর দাক্ষিণাত্য নামে পরিচিত। কৃষ্ণা নদীর দক্ষিণ থেকে কুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত। কৃষ্ণা নদীর দক্ষিণ থেকে কুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত প্রাচীন দ্রাবিড় সভ্যতার লীলাভূমি এই সুদূর দাক্ষিণাত্য নামে পরিচিত। ঠিক আছে, এবার আমরা যদি দেখি এখানে যাকে খেয়াল করে একবার যে কৃষ্ণা নদীর দক্ষিণ, কৃষ্ণা নদী এখানে, কৃষ্ণা নদী নেই, আপাতত খুঁজে পাচ্ছি না, নেই এখানে কৃষ্ণা নদী। ঠিক আছে, কৃষ্ণা নদী কোথায় সেটা কমেন্টে জানিও আমাকে। ঠিক, আমি জানি না কৃষ্ণা নদী কোথায়। বেশ, ঠিক আছে, কৃষ্ণা নদীর দক্ষিণ থেকে কুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত প্রাচীন দ্রাবিড় সভ্যতার লীলাভূমি এই অঞ্চলটি শুধু দাক্ষিণাত্য নামে পরিচিত। দাক্ষিণাত্য মানে মেনলি বোঝাতে চাইছে যে এই দক্ষিণ এরিয়াটাই হবে। ঠিক আছে, এবার পড়ছি ভারতের জনগোষ্ঠী। এই অঞ্চলটুকুই পড়ে রাখবো। ভারতের ইতিহাসের প্রকৃতির প্রভাব, এটি আমরা পরবর্তী দিন দেখব। ঠিক আছে, ভারতের জনগোষ্ঠী। যুগ যুগ ধরে ভারতের বুকে বহু জাতিগোষ্ঠীর আগমন ঘটেছে। প্রাচীন ভারতের দ্রাবিড় জাতি সর্বপ্রথম এক উন্নত সভ্যতা গড়ে তোলে। তারপর ধীরে ধীরে আর্য, পার্সি, গ্রিক, শক, কুষাণ, হুন, গুর্জর, তুর্কি, আফগান, মঙ্গল, আবসিনীয় এবং পরবর্তীকালে পর্তুগিজ, ওলন্দাজ, ডেনমার্ক, ইংরেজ, ফরাসি প্রভৃতি ইউরোপীয় জাতি ভারতে আসে। অর্থাৎ বলতে চাইছি যে ভারতে, আমি বললাম না প্রথমে যে ভারতে ব্যবসা বাণিজ্য, যেহেতু ভারতে মশলাপাতি বা শস্য উৎপাদন ভারতে প্রচুর পরিমাণে হতো, সেহেতু ভারতে প্রচুর মানুষ ব্যবসা বাণিজ্য করতে আসতো। ভারতে প্রচুর জিনিস রপ্তানি করতো, রপ্তানি বদলে আমদানিও করতো। তাই এখানে বলা হচ্ছে বিভিন্ন জাতি যারা ভারতে বলা হয়েছে, এবং একটি লাইন আছে যে শকুন্দল, মোগল, পাঠান সবাইকেই ধরা হয়েছে ভারতের মধ্যে। তারপর ধীরে ধীরে বলা হচ্ছে আর্য। কী কী জাতি আমরা ভারতে এলে দেখে নিই। আর্য, পার্সি, গ্রিক, শক, কুষাণ, হুন, গুর্জর, তুর্কি, আফগান, মঙ্গল, আবসিনীয় এবং পরবর্তীকালে পর্তুগিজ, ওলন্দাজ, ডেনমার্ক, ইংরেজ, ফরাসি প্রভৃতি জাতি। ঠিক আছে, এইসব জাতিগুলো ভারতে আসে ব্যবসা বাণিজ্য করার জন্য। এবার বলা হচ্ছে যে এই সকল, এটা একটু মন দিয়ে দেখবে কারণ এটা আমি দাগ দিয়েছি, কারণ এটা ইম্পর্টেন্ট পড়ার জন্য। এই সকল বিভিন্ন জাতির মিলন, সমন্বয় ও আদান প্রদানের মাধ্যমে বর্তমানে ভারতীয় মহাজাতি গড়ে উঠেছে। অর্থাৎ আমরা আজকে যে একটি ভারতীয় জাতি বলে নিজেদেরকে ভাবি যে আমরা ভারতীয়, বা এত যে আমাদের অহংকার, সেটি কিসের জন্য হলো, যে বিভিন্ন জাতির বিভিন্ন সমন্বয় ঘটেছে। আমরা কি, আমরা হলাম আর্য। বলতে গেলে যে ভারতীয়তে যে আমরা এখন ভারতবাসী যেটা রয়েছে, সেটা কি আসল ভারতবাসী যদি বলা হয় তাহলে বলতে হবে ওই কেরালা অঞ্চলের অধিবাসীগুলো, আর ওই ভারতের যে সাঁওতালগুলো রয়েছে তারা হচ্ছে আসল ভারতীয়, অর্থাৎ অতি প্রাচীনকাল থেকে তারা রয়েছে। আমরা কি হলাম, আমরা হলাম বিভিন্ন বাহ্যিক জাতি যারা ভারত থেকে বা ভারতের বাইরে থেকে এসেছিলো, তারা যখন ভারতে এসে বসবাস করে এবং ভারতে তারা বংশবিস্তার করে এবং তাদের ফলে আমরা সৃষ্টি হয়েছি। অর্থাৎ আমরা হলাম বর্তমানে আর্য জাতি যদি ধরা হয় হিসাবে, তাহলে আমরা হচ্ছি আর্য সবাই।
শ্বেতবর্ণের মানুষগুলি ভারতে যেগুলো আছে হালকা অর্থাৎ মিডিয়াম শ্যামবর্ণ যে মানুষ যেগুলি রয়েছে তারা হচ্ছে আর্য জাতি। ঠিক আছে, এই সকল বিভিন্ন জাতির মিলন ও সমন্বয়ে আদান প্রদানের মাধ্যমে বর্তমানে ভারতীয় মহাজাতি গড়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন জাতির মিলনভূমি ভারতবর্ষকে কবিগুরু রবীন্দ্রনাথ তাই মহামানবের সাগর তীর বলে বর্ণনা করেছেন। অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ কোনো কিছুই এমন নেই যে যে ব্যাপারে তিনি বলেননি বা যে ব্যাপারে তার জ্ঞান নেই। তিনি বলেছেন যে বিশ্বের বিভিন্ন জাতির মিলনভূমি ভারতবর্ষকে মহামানবের সাগর তীর, মহামানব অর্থাৎ সমস্ত মানব জাতির সাগর তীর বলতে বোঝায় সাগরের তীর, অর্থাৎ যেখানে এসে সমস্ত নদীর সমস্ত সমুদ্রের নৌকা জাহাজ বলো সেগুলো যখন তীরে এসে লাগে, অর্থাৎ তার শেষ প্রান্তে যখন তীর হয় বা সে তাকে তীরে আসতেই হবে, কোনো জাহাজ তো আর সারা জীবন সমুদ্রতে বা নদীতে থাকতে পারে না, তাকে তীরে আসতেই হয়। সেরকম বলা হয়েছে যে ভারতে সবাইকে আসতেই হবে এবং ভারতে সবাই এসেছে এভাবে করে। তো সাগরের যেমন একটা তীর থাকে সেরকম ভারতবর্ষকে বিভিন্ন জাতির সমস্ত জাতির তীর বলা হয়েছে। ঠিক আছে, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে বলেছে নৃতত্ত্বের জাদুঘর অর্থাৎ এথনোলজিক্যাল মিউজিয়াম। ঠিক আছে, নৃতত্ত্ব যদি বলা হয় তোমরা সবাই অ্যানথ্রোপোলজি হয়তো শুনেছো নামটা, কারণ ডব্লিউবিসিএস অ্যানথ্রোপোলজি একটি অপশনাল আছে। নৃতত্ত্ববিদ্যা এখানে বলা হচ্ছে এথনোলজিক্যাল মিউজিয়াম। নৃতত্ত্ব মানে হচ্ছে মানুষের বিভিন্ন যারা যারা যাদের ইয়ে আছে বুঝবে, যাদের যাদের অপশনাল সাবজেক্ট অ্যানথ্রোপোলজি আছে তারা বুঝবে যে মানুষের বৈচিত্র্য, মানব বৈচিত্র্য সেই আমাদের গরিলা থেকে আসল বা গরিলা থেকে আজকের মানুষ পর্যন্ত হয়ে আসা, এই যে নৃতত্ত্ব বা নির্বৈচিত্র্য যে ভারতের মানুষের রয়েছে, মানুষের মধ্যে যে নির্বৈচিত্র্যের ফলে তো আমরা আজকে এখানে এসেছি। তাই বলা হচ্ছে এথনোলজিক্যাল মিউজিয়াম, অর্থাৎ বিভিন্ন রকম মানুষের প্রভাব আমাদের ভারতবর্ষে পড়েছে। সেটাই বলা হচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ, সেহেতু নৃতত্ত্ববিদ্যাটা এখানে বলা যায় যে ভারতের এত মানুষ এসছে যে ভারতে একটি আলাদা রকমভাবে নৃতত্ত্ববিদ্যা, অর্থাৎ সমস্ত মানুষের নৃতত্ত্ব মানে কোনো যদি মানুষের যদি বলা হয় তা বিভিন্ন রকম প্রজাতির মানুষ দেখতে পাওয়া যায়, বিভিন্ন মানুষের প্রজাতির স্কেলেটনও আলাদা, তাই না? এবার সেই জন্যই নৃতত্ত্ব এথনোলজিক্যাল মিউজিয়াম বলতে বলা হচ্ছে নৃতত্ত্বের জাদুঘর, অর্থাৎ যেখানে সমস্ত মানুষের কঙ্কাল রাখা আছে তাকে বলা হচ্ছে জাদুঘর। জাদুঘর মানে হচ্ছে মিউজিয়াম। এবার সমস্ত মানুষ যেখানে এসছে, সমস্ত জিনিস যেখানে রাখা আছে প্রাচীন, তাকে বলা হচ্ছে মিউজিয়াম। সেরকম সমস্ত মানুষ যেহেতু এখানে এসছে, সমস্ত প্রাচীন মানুষ যেহেতু এখানে এসছে, তা থেকে এখানে তাই ভারতকে বলা হচ্ছে এথনোলজিক্যাল জাদুঘর, এথনোলজিক্যাল মিউজিয়াম বা নৃতত্ত্বের জাদুঘর। এটা মনে রাখবে যে ভিনসেন্ট স্মিথ ভারতকে বলেছে নৃতত্ত্বের জাদুঘর, আর গুরুজি অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে ভারতবর্ষকে বলেছেন মহামানবের সাগর তীর। ঠিক আছে, ওকে। তারপর পড়বো আমরা যে দেহের গঠন ও ভাষার বিভিন্নতা অনুসারে ভারতের অধিবাসীদের কয়েকটি প্রধান জাতিগোষ্ঠীতে বললাম না যে দেহের গঠন অর্থাৎ স্কেলেটন যেটা বললাম আমি, সেই গঠন অনুযায়ী এবং ভাষার বিভিন্নতা অনুসারে ভারতের অধিবাসীদের কয়েকটি প্রধান জাতিগোষ্ঠীতে বিভক্ত করা হয়। ঠিক আছে, ভারতে যারা অধিবাসী ছিল তাদেরকে কিছু কিছু জাতিতে বিভক্ত করা হয়েছে। যেমন এগুলো হলো নর্ডিক বা আর্য জাতি। আমরা যেটা বললাম যে আমরা যে আমরা যে শ্যামলাবনের মানুষগুলো যেখানে যারা আছে তারা হলো এই আর্য বা নর্ডিক জাতির অন্তর্গত। তাই এই আর্ডিক বা নর্ডিক জাতি দ্রাবিড়, নেগ্রিটো, মঙ্গোলীয়, ব্যাক্ট্রিসিফেলাস, ভূমধ্যসাগরীয় ও প্রোটো অস্ট্রালয়েড জাতিগোষ্ঠী। এগুলো মুখস্থ করার দরকার নেই, তবুও মনে রাখবে যে ভারতে কী কী জাতিগোষ্ঠী অনুযায়ী ভাগ করা হয়েছে ভারতকে কী কী। নর্ডিক বা আর্য, দ্রাবিড়, নেগ্রিটো, মঙ্গোলীয়, ব্যাক্ট্রিসিফেলাস, ভূমধ্যসাগরীয় ও প্রোটো অস্ট্রালয়েড জাতিগোষ্ঠী। ঠিক আছে, এটুকু পড়ে রাখবে। এখানে পড়ার মধ্যে বললাম এই পাতার মধ্যে শুধু এইটুকু। আর যদি পড়তে পারো তাহলে এটা পড়ে রেখো যে প্রাকৃতিক বৈশিষ্ট্য বিভিন্নতা বিচার করে পণ্ডিতরা ভারতকে মোট 5টি ভাগে ভাগ করেছেন। কটা ভাগে ভাগ করেছেন? 5টি ভাগে ভাগ করেছেন। ঠিক আছে, এবং উত্তর ভারতের পার্বত্য অঞ্চল, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র বিধৌত সমতল অঞ্চল, মধ্য ভারতের মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, সুদূর দাক্ষিণাত্য। পয়েন্ট করে মনে রাখবে আর জিনিসগুলো ভিতরে একবার পড়ে নেবে, বাস তাহলেই হবে। এখানের মধ্যে পড়তে হবে কবিগুরু রবীন্দ্রনাথ কী বলেছেন মহামানবের সাগর তীর। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে বলেছেন নৃতত্ত্বের জাদুঘর বা এথনোলজিক্যাল মিউজিয়াম। আর ভারতবর্ষে দেহের গঠন ও ভাষার বিভিন্নতা অনুসারে, এটা মনে রাখবে যে দেহের গঠন ও ভাষার বিভিন্নতা অনুসারে ভারতের অধিবাসীদের কয়েকটি প্রধান জাতিগোষ্ঠীতে বিভক্ত করা হয়। এগুলি হলো নর্ডিক বা আর্য, দ্রাবিড়, নেগ্রিটো, মঙ্গোলীয়, ব্যাক্ট্রিসিফেলাস, ভূমধ্যসাগরীয় ও প্রোটো অস্ট্রালয়েড জাতিগোষ্ঠী। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা পড়লাম সেটা আরেকবার শুধু রিভাইজ করে রেখে যেগুলো পড়তে হবে একবার শুনে রাখো, পরে যখন পড়বে তখন একবার দেখে নেবে। বলা হয় যে প্রাচীনকালে ভরত নামে এক রাজা এদেশে রাজত্ব করতেন, তার নাম থেকে এদেশের নাম হয় ভারতবর্ষ। ঠিক আছে, ভরত রাজার নাম অনুসারে এদেশের নাম ভারতবর্ষ হয়েছে বলে মনে করেন কেউ কেউ। দ্বিতীয়ত, যে আধুনিক ঐতিহাসিক ডক্টর রামশরণ শর্মা, ডক্টর আর এস শর্মা বলেন যে ভরত নামে এক প্রাচীন উপজাতির নাম অনুসারে, অর্থাৎ ভরত নামে এক ধরনের প্রাচীন উপজাতি ভারতে ছিল বলে মনে করা হচ্ছে আগে,
এবং সেই প্রাচীন উপজাতির নাম অনুসারে এই দেশের নাম ভারতবর্ষ। অর্থাৎ বলা হচ্ছে যে কেউ যদি পাশের দেশে থাকে সে বলবে ওই দেশে ভরত জাতি থাকে, অর্থাৎ ভারতবর্ষ থাকে। অর্থাৎ ভরত জাতি যেহেতু ওই দেশে থাকে, ওই এরিয়াতে থাকে, সেহেতু ওই এরিয়াটাকে নাম বলা হচ্ছে ভারতবর্ষ, এবং সেভাবেই ভারতের নামকরণ করা হয়েছে বলে মনে করছেন। তারপরে যে ভারতের মানুষের নাম হয় ভরত সন্ততি। তো ভারতে আমরা যেমন ভারতবাসী বলছি এখন, সেটাকে আগে বলা হতো ভরত সন্ততি বা ভারতের উত্তরপুরুষ। এখানে বলা হয়েছে কিছুই নেই, সিন্ধু থেকে হিন্দু নামটি এসছে, এটা মনে রেখো, তাহলেই হবে। আর সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করতে বলে সেই সমস্ত অঞ্চলের যারা বিদেশিরা এসেছিল তারা সিন্ধু উচ্চারণ করতে পারতো না, শয়ের জায়গায় হ বলতো, এবং সেখান থেকে হিন্দু এসেছে এবং সেখানে হিন্দু থেকে হিন্দুস্তান এসছে। ঠিক আছে, এবং এখানে লেখা আছে যে মিশরীয় সভ্যতা নীল নদের তীরবর্তী অঞ্চলে হয়েছিল, নীল নদের পরে মিশর সভ্যতা হয়েছিল। আর এখানে প্রাচীন সুমের ও মেসোপটেমিয়ার সভ্যতায় টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর গুরুত্ব অপরিসীম, অর্থাৎ সুমের ও মেসোপটেমিয়া টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর দৌলতে হয়েছিল। এই পাতায় কিছু পড়ার নেই, এই পাতায় ম্যাপটিকে একবার দেখে নিও ভালো করে। এখানে লেখা আছে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পড়ার মধ্যে আছে প্রাকৃতিক পণ্ডিতেরা ভারতকে মোট 5টি ভাগে বিভক্ত করেছেন। প্রাকৃতিক পরিবেশের উপর, এটা মনে রাখবে, ভারতকে 5টা ভাগে বিভক্ত করেছেন প্রাকৃতিক পরিবেশ। এখানে কি ছিল, ভারতের অধিবাসীদের কটা ভাগ করেছেন দেহের গঠন অনুসারে। আর এখানে কি লেখা আছে প্রাকৃতিক বৈশিষ্ট্যের বিভিন্নতা বিচার করে। ঠিক আছে, উত্তরে পার্বত্য অঞ্চল, সিন্ধু গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র বিধৌত সমতল অঞ্চল হলো। তারপর আছে মধ্য ভারতীয় সমভূমি, মধ্য ভারতের মালভূমি, তারপর আছে দাক্ষিণাত্যের মালভূমি, তারপর আছে সুদূর দাক্ষিণাত্য। তারপর আছে ভারতের জনগোষ্ঠীর মধ্যে এখানে পড়তে হবে যে এই সকল বিভিন্ন জাতির মিলন, সমন্বয় ও আদান প্রদানের মাধ্যমে বর্তমানে ভারতীয় মহাজাতি গড়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন জাতির মিলনভূমি ভারতবর্ষকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই মহামানবের সাগর তীর বলে বর্ণনা করেছেন। ঐতিহাসিক, অর্থাৎ মহামানবের সাগর তীর বলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলে বর্ণনা করেছেন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে বলেছে নৃতত্ত্বের জাদুঘর। দেহের গঠন ও ভাষার বিভিন্নতা অনুসারে ভারতের অধিবাসীদের কয়েকটি প্রধান জাতিগোষ্ঠীতে বিভক্ত করা হয়। ভারতের অধিবাসীদেরকে দেহের গঠন আর ভাষার ভিত্তিতে ভাষার বিভিন্নতা অনুযায়ী কয়টা ভাগে ভাগ করা হয়, সেটাকে বলা হচ্ছে নর্ডিক বা আর্য জাতি, দ্রাবিড় জাতি, নেগ্রিটো জাতি, মঙ্গোলীয় জাতি, ব্যাক্ট্রিসিফেলাস জাতি, ভূমধ্যসাগরীয় ও প্রোটো অস্ট্রালয়েড জাতিগোষ্ঠী। ঠিক আছে, যেগুলো বললাম, যেগুলো দাগ দেওয়া হলে, যেগুলো দ্বিতীয়বার বলে দিলাম, শুধু সেগুলো মুখস্থ করতে হবে, বাকিগুলো একবার করে শুধু পড়ে নিও আর দেখে নিও, বুঝে নিও একটু, শুধু তাহলেই হবে, বেশি কিছু করার দরকার নেই। আর যেগুলো শুধু শর্ট কোশ্চেন, যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতকে কমেন্ট করেছেন মহামানবের সাগর তীর বলে, ভিনসেন্ট স্মিথ ভারতকে কমেন্ট করেছেন নৃতত্ত্ব জাদুঘর হিসেবে, সেগুলো মুখস্থ রেখে একটু। ঠিক আছে, আজকে তাহলে এটুকুই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পরবর্তী আমরা এই গোটা বইটিকে খুব শীঘ্র শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে তাহলে এটুকুই, ধন্যবাদ।